নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। চলতি অর্থ বছরেই গণ অভ্যুত্থানের পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনাকে এবং তার পাত্রমিত্রকে পালিয়ে থাকতে হচ্ছে এখন জনরোষ থেকে বাঁচার জন্য। নানা কাটাছাড়ের মাধ্যমে জাতীয় বাজেট টেনে নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকারের পক্ষে এই বছরই অন্তত একটি, এই অর্থ বছরে অন্তত একটি জাতীয় বাজেট করতে হবে। এই প্রাক বাজেট নানা রকম আলোচনা, নানা রকম সিদ্ধান্ত সরকাররা দিচ্ছেন, এই সংশ্লিষ্টরা দিচ্ছেন। এই পর্যায়ে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে, জীবন জীবিকা কেমন হবে, জনতার জীবন যাপন কেমন হবে তা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমরা একটি আমরা 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 একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই যে আপনি জানেন যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তখন প্রতি মাসে $1.33 বিলিয়ন অর্থাৎ বছরে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা 7 মাস ছিলেন, এই 7 মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই। সেই ডলারটা কি আসলে জমা হয়েছে? এই ডলারটার আসলে কি অবস্থা? $16 বিলিয়ন পাচার হয়েছে, এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেত প্রণয়ন কমিটিতে ছিলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ। না, যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা, তো প্রাণপণ চেষ্টা করছি। এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগ্যাল প্রসেস আমরা শুরু করব। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ব্রিটেনের একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে। আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস, যেটা 1 নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী। 11টা কেসকে এটা পার্সু করবো আমরা খুব সিরিয়াসলি। তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে 200 কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে, কিন্তু প্রায়োরিটি হলো 11টা। এর মধ্যে সামিট গ্রুপ আছে, এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে, সবগুলো মিলে এইটা একটা। আরেকটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের কোনো অ্যাকাউন্টে অপারেটিভ না, কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা হয় নাই। কারণ বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে। যেমন সালমান রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, শাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না। যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে, তো ওদের বাংলাদেশ ব্যাংক ওগুলো ট্র্যাক করছে। তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি, তবে একটা মেসেজ গেছে, এটাই সবচেয়ে বড় একটা শিক্ষা, যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে, এরা পার পাওয়ার কথা না। কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে, সেগুলো বন্ধ। কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে, ছেড়ে দেন আমার ওয়াইফের কষ্ট হচ্ছে। না, এটা ইন্টারেস্টিং। কিন্তু আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই 7 মাস টাকা পাচার বন্ধ থাকে, অর্থাৎ এই 7 মাসে ওই হিসাবে $9.31 বিলিয়ন বাড়তি জমে যাওয়ার কথা, এটা কি আসলে আমরা এরকম সরল অঙ্ক করতে পারবো যেহেতু পাচার হয় না? না, সরল অঙ্ক করে, কারণ এখন হয়েছে কি জানে, যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে। এবং আপনি দেখবেন রিজার্ভ যায় 42 বিলিয়ন থেকে কত নেমে আসছে, কিছু বিক্রি করছে, তারপর এখন 20-এর মধ্যে আমরা কোন রকমে রাখছি। অতএব দেশ এই বিদেশিটা আইসে পাচ্ছি না। আর দেশের যেটা টাকা থাকার কথা, মানে যে ওরা যে কিছু পাচার হয়েছে দেশে, সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে। যেমন এক্সাম্পল, একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় 60% টাকা সব নিয়ে চলে গেছে, আরেকটাতে প্রায় 50%। তারপর সালমান তো ধার করে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আবার এই টাকাগুলো এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস, বিশেষ করে তাদের সাঙ্গপাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না। ওকে, বুঝতে পারছি। কিন্তু পাচার বন্ধ হয়েছে, তাহলে রিজার্ভ বাড়ছে না কেন? না, রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা, আগেও যে খুব বেশি যোগ হতো তা না। অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই, রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি বিশেষ করে, যেটা কারণ
কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ। অর্থাৎ ইনভেস্টমেন্টটা হয় নাই, এই টাকাটা যারা বাইরে অনেক, এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়াল ইস্যুতে আসে না মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ভেতরে ভেতরে, ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, ওখানে চলছে। এখন এই টাকাটা তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে, এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থর গতি আসছে। শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো। ওকে, আচ্ছা, এই যে গত 15 বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক সংস্কার নিয়ে যতটা মনোযোগী, আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই। এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শ্বেতপত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই? বা না, গ্রহণ তো উনি করেছেন, আমিও তো সেদিন শোনেন শ্বেতপত্রতে বেশিরভাগ হলো এটা পোস্টমর্টেমের, কেন হয়েছে, কারা করেছে, এইটা ওখানে পাচার হয়েছে, এখানে ট্রেড ইস্যুতে গেছে, আমলারা নিয়েছে টাকা, তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা, এইগুলো। অতএব এগুলো একটা অ্যামাউন্ট বলেছে। আর প্রেসক্রিপশনে যেটা, মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন, সেটা দেখে আপনারা টাকা নিয়ে আসেন, আপনারা সে ট্যাক্স বাড়ান কমান, এইগুলো। অতএব এইগুলো কংক্রিট না যে আমরা যে নেই তা না, কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি, সবার সাথে কথা আমরা নেব। পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওর সাথে নেওয়া যায় না। আমরা নিয়েছি কগনিজেন্সে, এবং অনেক, আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি, আমি তো কম কথা বলি, ভেতরে ভেতরে কিন্তু অনেক অ্যাকশন নেওয়া হচ্ছে। এটারই চিহ্নটা আপনি দেখবেন, এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল। এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি? তারপর ব্যাংকগুলি মোটর ফিরে আসছে, ইসলামী ব্যাংক যেমন টার্ন অ্যারাউন্ড করছে। অত হচ্ছে, ওদেরটা যে নেই না এটা ঠিক না। ওরা যেটা চেয়েছিল বা মনে মনে চেয়েছিল যারা এই শরীর ইকোনমি, ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি। অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে টাস্ক ফোর্স হলো এই যে মানি লন্ডারিং ব্যাপার, সেখানে এসএস এর মেম্বার আছে, সবাই আছে, দে আর ডুইং দিস জব। এনবিআর যে সংস্কারগুলি হচ্ছে, আমরা যেটা করছি, আমরা ফাইন্যান্স মিনিস্টার, এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের। আমার ফাইন্যান্স ডিভিশনে 11-12 জন পিএইচডি আছে, এডিশনাল সেক্রেটারি, হু হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ, মানে বাজেট ব্যালেন্স কিভাবে হয়। এখন যদি অর্থনীতি তাত্ত্বিক দিক দিয়ে তো আপনি অর্থনীতি পলিসি নিতে পারবেন না। তো অর্থাৎ এইটা ওদের একটু, যে আমরা তাদের ডাকি নেই কেন, ডাকি না, কিন্তু ওদের জিনিসটা কগনিজেন্স নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস, আরেকটা আপনার রিপোর্ট আসছে, সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন ডক্টর ফেরদৌসের নেতৃত্বে, ওইটাতে বরং কিছুটা ডিটেল আছে, ওইখানে বরং রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট, প্র্যাগমেটিক। এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ওয়াহিদুর মাহমুদের উদ্যোগে, ওইখানে কিন্তু কতগুলো। অতএব আমরা দুইটা নিয়েই কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি। স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমার চিফ এডিটর বলছে যে আমরা তো এত করছি, কি করবো, এগুলো করে প্রমাণ কি। তাদের আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওখানে ওয়াহিদুর মাহমুদ সবাই ছিল, ওইখানে কিন্তু দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি, প্লাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলি নিয়ে আমরা নিচ্ছি। একটা জিনিস মনে রাখবে, যে কোট করেছে যে তথ্য শ্বেতপত্রে, সেগুলো কিন্তু খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না, আই ক্যানট ওন ইট। কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইচ্ছার সাথে মিলে না, বোর্ড অফ স্টেটের ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, ট্রেড ডেটা। এখন আমি কি করে বলছি ওরা সঠিক বলেছে? ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে, বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে। অতএব এইগুলি তো আমি একটু সাবধান হতে হবে। আমরা বলেছি, দেবপ্রিয় সামনে যখন ছিল, আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা, কিন্তু এইগুলোর ডেটাগুলো ওন করে আমাকে পলিসিতে নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হচ্ছে। অতএব এই অভিযোগটা ঠিক না, অভিযোগ না, তাদের একটু আফসোস আর কি, এবং নিচ্ছে না তা মোটেও না। না, সে উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে
সবাই আমার মনে হয়েছে এটা, মানে উনি যদিও কোনো নাম বলেন নাই, উনি এরকম সংশ্লিষ্ট কথা বলেছেন, তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু, মনে হয়েছে আর কি, সেইটা নিয়ে ওনার একটু আমি কি বললাম একটু না আগে, না জি আপনি আমার কাছে এইবার পরিষ্কার হয়েছে যে প্রেসক্রিপটিভ জিনিস না। ধরে না কেউ যদি আমাকে বলে যে মেম্বার বলে ভ্যাট কমিয়ে দেন, ডিরেক্ট ট্যাক্স বানান, অ্যাটলিস্ট বলেন ডিরেক্ট ট্যাক্স কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায়। আর যদি বলতো যে ডিরেক্ট ট্যাক্স বানান, নতুন ক্ষেত্রতে আপনি ডিরেক্ট ট্যাক্স দেন, ভ্যাট আরো বিভিন্ন জায়গায় যারা ভ্যাট কাভার না সেগুলি যান, ওরা তো প্র্যাকটিস, যেটা ইনফ্যাক্ট আমার এনবিআর এর লোকজন এবং অন্যরা তো ঠিকই ওরা এগুলি বার করছে। অর্থাৎ প্র্যাকটিক্যাল যাদের ইসে আছে, আর তারা কিন্তু মোটামুটি, ওদের তো বিরাট ডিগ্রি আছে, আমাদের যারা আছে তারাও কিন্তু তারা বাইরে গিয়ে কথাবার্তা বলে না এমন কিছু না, তারাও খুব। আর আমি তো মোটামুটি আমার সম্যক ধারণা আছে বাংলাদেশের ইকোনমির সঙ্গে ওভার দ্য ইয়ার। আমি একটু পরের প্রসঙ্গে যাই, যে সেটা হলো যে আপনার সরকার শুরু থেকে এইটা বলছে যে 15 বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে। আসলে এটা বলার কিছু নাই, এটা একদম স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয়, আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাওয়াব গাছও আসলে হতে দেখেছি। হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা ঠিক, দেশে বিদেশে সূচক টেম্পারেট করে আওয়ামী লীগ সরকার অর্থনীতির অগ্রগতি দেখিয়েছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের 2টা সূচকে কোয়ালিফাই করেছিল, এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনি ঠিক করলেন 2026 সালে আসলে এলডিসি থেকে উত্তরণ করবে। এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটার আমি বলি শুধু আওয়ামী লীগের ধারাবাহিক রাখবে। আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না, এটা ধারাবাহিক ভাবে, এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য। আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট, যে ওরা যদি 15 বছরে যদি একটু বেটার আরো পারফর্ম করতো, করাপশন না হতো, স্বজনপ্রীতি না হতো, বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো, সেটা হয় নাই। অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে, যেটা আপনি যেমন 3টা ইন্ডিকেটর, পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, এসএমই খাতে বেড়েছে, তাই না? আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো করছে, শুধু বন্যা মানে ইসে ছাড়া। আর আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে, একটু ভালনারেবিলিটিটাও কিছুটা আছে। অতএব 3টা যদি আপনি কম্পেয়ার করেন, যারা সেটা এটা ইউএনডিপি যেটা, ওরা দেখে যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে। মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে, এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে, কিন্তু পার্কে ক্যাপিটা কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে, সেটা না, স্লোথ হচ্ছে। অতএব সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটা সেটা আছে, সেটা মোটামুটি সে পর্যায়ে চলে। কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে, এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম, যা আমরা ওটাকে স্টপ করেছি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যায়নি, কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্টের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি, এটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা, তাদের তো সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে, আবার রিজিওনালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? এটা আমি বলছি, হ্যাঁ, খারাপ নাই, কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ, এটাকে বাড়াবার জন্য। এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই, খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটা ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারতেছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? আমি বলি
সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট হাতে যেটা অসুবিধা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, এই যে 1 কোটি লোকের কাছে যাওয়া, তা আমাদের প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং, ওকে, ইউনিয়ন পরিষদের মেম্বারের ভাই বোন এটা সেটা, অতএব 80 লক্ষ এখানে ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন, বা অ্যালাউন্সটা যে বয়স্ক ভাতা 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টর, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এমন ইনফ্যাক্ট বলি আমি, যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি আসে বা বায়োলেটারাল, মোটামুটি তোমরা কিন্তু মাইক্রো ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না, মানে এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, আর ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি, বয়স্ক থেকে, প্রতিবন্ধী থেকে, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করি, আমরা হয়েছে। এবং এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে, তবে আমি পৌঁছে দেবো। ওকে, মানে সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই, মানে আসলে ইলেকশনটা কবে হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পেছানোর কিছু নাই। তা অনেকে বলতেছেন যে না, ওই বিচার না করে, সেটা না করে, সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি, প্রথমত এটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, প্রফেসর রেহমান সোবহান সহ সমস্ত সিনিয়র অর্থনীতি, দেবপ্রিয় আসে নাই, কারণ যাক, প্রফেসর রেহমান সোবহান আসছে, অনেকে আসছে যারা, যাই হোক, সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমি বলি, আমরা বাজেটটাকে রিভাইজ করি, রিভাইজ বাজেটটা এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছে, দেশের রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং করি নাই। একটা বিষয় এসে করেছি, যে বিষয় রাষ্ট্র আছে না, এডিপিটা যেগুলো প্রজেক্ট গুলো আপনার একদম যাচ্ছে, দেবে 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আর এগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো না। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মাহমুদ, আমি বসে, আমরা একাধিকবার বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইটটাকে আমরা প্র্যাগমেটিক করছি রিভাইজ বাজেটে। আর আমরা যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরেন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্স, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজন, তাই না? অর্থাৎ এইরকম, কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে, কিন্তু কাজ হবে না। সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি, এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন। অতএব এইগুলো করছে, অতএব রিভাইজ বাজেটটা এটা হলো। সামনের বাজেটটা চ্যালেঞ্জ যেটা আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে ফ্যাট বাজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন। একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, তার মানে বোথ সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড। মনিটারি পলিসি ডিমান্ড সাইডে করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা। এটা দেখতে পাচ্ছেন, আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে, ইভেন বাইরের চা আছে আজকে 50,000 মন চাল, 20,000 মন মসুর ডাল আনার জন্য আমরা পারমিশন দিয়েছি। অতএব এইগুলোতে একটা চাপ পড়ছে আমাদের মধ্যে, অতএব এইটা আমাদের বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা ইস্যু হলো কর্মসংস্থান করা। কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় না, যারা করাপশন না, কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টারবেন্স হয়েছে। অনেক সময় দেখা গেছে 15 বছরে যারা রাজনৈতিক ছিল, তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে, যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, এটা একটা বড়। সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি। আমার একটা, মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফরমেশনও ইয়াও জানা যায়, মানে বিষয়গুলি বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা
পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা এটা প্রায় আমাকে প্রশ্ন করে। আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো আমাদের যারা আছি আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখছি প্রত্যেকে কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার, অনেক কিন্তু কোনো চান্সই পারে, কিন্তু এটাতে এটা নাই। অর্থাৎ একটা সুবিধা কি আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করব। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আমরা করব, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা কালকে ওদিন ইকোনমিস্টরা বলেছে তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং আইন সংস্কার বা আরো বিরাট বিরাট সেইগুলো এগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে না যায়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেজন্য বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনেই বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব। সবটা হয়তো করতে পারবো না, কিছু কিছু ইমিডিয়েটলি যেমন এনবিআর সেপারেশন করবো, তারপর বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেট গুলি কিভাবে রেজুলেট করা রাখবে, কোন ব্যাংক থাকবে না, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মধ্যে আমরা শুরু করবো। এবং প্রফেসর ইউনূসও বলছে যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হয়তো একটু সময় লাগবে, সেগুলো হয়তো আগামী গভর্নমেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো, সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এইরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে আসলে? কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি না দেয়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেট বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, কিন্তু এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরেও একটা কিছু করতে গেলে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে, অথবা এটা যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভিতরে নানা রকম কারাপশন আছে। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে, এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি দিন পড়লাম ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলো যেন না করি, তা আমি বলছি নাথিং ডুইং, ওই যাই লেখক করা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে ভেতরে এখনো করছে। এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি না থাকাতে হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে,
আমরা তো সবকে বদলাতে পারি না, না। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা। মানে ইসপের একটা গল্প ছিল না যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, না, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বেশি বিস্তারিত না করব। তারা বলছে ওখানে গেলে ভালো হয়, এই ব্যবসাটা এইবার, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে কতটুকু জানি না, যার যার নিজের পরিচিত। আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলেছে এটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা তারপরে বলছেন। এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল। আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসতো, আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোকাল লোটাস কামাল অফিসে আসতেন না, 4 বছর আসেনি, বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন। আমি শুনি, শোনার পর আমি বলি আচ্ছা দেখবো, মাঝে মাঝে আমি বলি যে না এটা কমপ্লিট ঠিক হয়, মোটামুটি শুনি। কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হতো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নুয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয়, আমারটা একটু কম হয় কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেস কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান, ওটা কতগুলো প্রজেক্ট, আমি ওর কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, বাধা ধরনের আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা লাগছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে লাগছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপর এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেস কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয়ের মধ্যে, এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে। এখন আমি বলেছি এগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট, আমি কোনো পারচেস কমিটিতে পাস করবো না। অতএব এগুলো তো চলছে এখনো একই একই স্যার, এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা এতগুলি ভালো লোক একসাথে, তারপরে ওই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাথে এডুকেশন ছেড়েই দিলেন। আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি, কাজ করে যদি কিছু কোঅপারেশন পান এবং ফলটা যদি পান, তো একটা মনে হয় আর একটু করি। তো মোটামুটি কিন্তু খারাপ না, একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে, সরকারের চালের বাজারে সস্তে, কিন্তু চালের দাম কমে। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন, তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও, আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকমের চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইন রাইজার, এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি শুনে জানিতে বলি ভাই, বাজেট আপনি 1000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আমরা 1000 টাকা করে টান পড়েছে কি বলে না, তবে তো বলে এটা তো খারাপ কি, বলে তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয় দেখেন? না, এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ, এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়েছে, কিন্তু এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা উইথ হিল লুক ইনটু দ্যাট। এখন হচ্ছে এত নীতিগ্রিটি ভেতরে, আপনার ট্রেডাররা
এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলো নিয়ে আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে সয়াবিনটা আপনারা কেন, সয়াবিন তো বাজারে যে ছিল, দেশে যে আমি বসে হিসাবে বলছে, সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা? আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওই নিজের স্টোরে পয়সা লাগবে রাখতে পারে না, ওখানে রেখে দিতে। তখন যখন আমি বললাম, তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগেরটা একটু বুঝতে পারিনি, ভাবছি চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখলে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে, তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের ফেয়ার প্রাইস যদি না দেয়, তোর উৎপাদন করবে না, আবার ওরা কষ্ট থাকবে। রাইট স্যার, আপনি আসবেন, আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব, আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তা সম্ভব হবে বলে মনে করেন কিনা? শতকরা 72% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে, আপনার উপর আস্থা রেখেছেন তারা। শতকরা 28% মনে করছেন এটা সম্ভব হবে না। 74,000 দর্শক ভোট দিয়েছেন স্যার, 74,000 অনলাইনে মাত্র একদিনে, এটা একটা বিরাট নাম্বার। এর মধ্যে 72% আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গে বা পরবর্তী প্রশ্নে যাই, এটা ইন্টারেস্টে। বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সময় কোনো ছবি দেয় নেই, ফর স্ট্র্যাটেজিক রিজন দেয় নেই। কারণ কে বলছে কারো ছবি দিলে, তখন আমি নজরুলের ছবি দেবো না কেন, একদম রবীন্দ্রনাথ দেন, তা আমি বলছি কায়কোপথের ছবি, অসুবিধা দেখি। মানে আমি বলে ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও, কেউ চ্যালেঞ্জ করে, তখন কেউ চ্যালেঞ্জই করে না, মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা যা হোক, সে ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি, এখন এইগুলো শেষ হয়ে যাচ্ছে, ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি, এখন বলছে সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে, এত দেরিতে আসছে কেন তোমার লোকজন? আমি বলি আমার লোকজন তো না, এটা বাংলাদেশ ব্যাংকের করে। তো আমরা ওরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অথবা এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো, ওরা বলছে যে পুরনো টাকা কিছু আছে, পুরনো টাকা মানে নতুন টাকা পুরনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম ওরা অ্যানাউন্স করেছিল, আমরা বললাম যে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা। আর লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয়, তা আমি বলছি যে না, একটু শর্টেজ হোক, দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার হলে তারা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, এনকারেজ, এত ক্যাশ ট্রানজাকশন দরকার কি এত? আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেবো 500 টাকার নোট। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবে স্যার, কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না, কিন্তু ঈদের সময় নতুন টাকা, এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এ তো ঈদ নির্বাহী, ঈদ তো না না, সেটা আমি স্বীকার করবো খালেদ, যে এইটা যদি একটু আগে প্ল্যান করতো, ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে, তখন যদি চট করে প্ল্যান করতো, এতদিন আগে আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা দিতে হতো। আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরের কত তারিখে, এবং প্রধান উপদেষ্টার সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন, উনি ইভেন ডেকে ডিজাইনের কাম করে ওদেরকে পাঠাও আমার সামনে, আমি দিয়ে দিই। তো এইবার এটা আনফরচুনেট, এইবার নতুন টাকা ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার, তেমন কোনো ব্যক্তি থাকবে না, ব্যক্তি থাকতেছে না। জি, ওকে। আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি। ডক্টর সালাউদ্দিন আহমেদ, এটা নিশ্চয়ই আপনি জানেন, বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়। অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলছিলেন।
আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের। ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি হচ্ছে যে এই শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নাই, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখেও আমরা শুনলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য একটু। আমি বলি, ভারতের সঙ্গে তো নেইবার হিসেবে বড়, নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়। এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না, ভারত কিছু দেবো না, এই অ্যাটিচিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না। তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা নিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা নানা রকম ডাম্পিং গ্রাউন্ড, এটা সেটা বলে আপনারা দেখেন রেখে রহিম আফরোজের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে। অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে, এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন। অতএব সেইগুলো নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সাম্পশন করে তো ঝামেলা ওটা, আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না, আর ডিনাই করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনাল সাথে আমাদের রেটিং কমে যায়, তখন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এডি করে তো ভবিষ্যতে তো আমাদেরটা বলবো দিতে পারবো না, তাই না? কিন্তু স্যার আদানির চুক্তিটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং, আদানির চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল, কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের 3টা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া, এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট। এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম? না, এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি, তো যে বেকিসে তখন ওরা বলবে যে দিচ্ছে না। এবং রামপালেরটা আমি বলি, রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে, ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় 49, আমাদের 51। এবং রিসেন্টলি এই যে বিলগুলো, ওদেরও কিন্তু টাকা দেওয়ার কথা, বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশকে বলছে তোমরা দাও না কেন। এখান থেকে আর্গু করছে তোমরাও তো 49% বিল পেমেন্টের, তোমরা তো টাকা, তোমরা তো ওনার, ওরা বলছে তোমরা আগে দাও, এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করবো গ্যারান্টি, তোমরা দিচ্ছ না এসে নানা রকম প্যাচ এগুলো কিন্তু করে। আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার, এটা কিন্তু যে জানতো না তাও না, এবং যারা ছিল সব আমরারা তারা সব এগুলো করেছে, সবাই এটা পারত। কারণ রামপাল, আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না, অনেকগুলি পক্ষ এর মধ্যে। এবং সেগুলো যদি এমন IPP ইন্ডিয়ান পাওয়ার প্রজেক্ট এই যে নিয়ে যাচ্ছে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা আনইকুয়াল। রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটা রিভাইজ করেছে, বিদ্যুৎ উৎপাদন করে পাবে, না হলে চুপচাপ বসে থাকবে। তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে। এই চুক্তিগুলো খুব, আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ, এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিতে হচ্ছে। বিশেষ করে LNG আনছি, পেট্রোল আনছি, গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে। এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জ্বালানি। সেখানে জ্বালানি মানে LNG আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না, অঙ্কটা বলবো না, এটা বিশাল। অথচ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম, সেটা আমাদের ভাইটাল, ওদের সারের ইসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম, অতএব আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে এগুলো আনইকুয়াল ইসের জন্য। আচ্ছা, কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না, তাই না? আদানিরটা না, এটা আদানি তো আমরা কিছুদিন পেমেন্ট করা হয়নি, আদানি তো একেবারে বন্ধ করে দিয়েছে। এটা ইফেক্ট হয়েছে, আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে, আদানির কোল পাওয়ার এটা আমরা পাইনি, তখন আদানিকে আমরা, ওদের বিরাট একটা ডিউ টাকা আছে, ওদের কারণে পার্সেন্ট আমরা দিচ্ছি, ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি, আমরা দিতে থাকবো, এবং এটা চট এখন পুরো বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, এটা বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে 400 কোটি টাকা। এইটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি নর্মালি বুঝি যে মানে 4 লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল, মানে আমার একবার দরকার হয়েছিল $4000 নিয়ে যেতে বাড়তি, সেইটা তো মানে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছিল আমার, এবং পারি নাই আমি।
মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই, পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় 10,000 টাকা এখন বছরে। এইটা এনবিআর থেকে একটা সে করেছে, ইনভেস্টিগেট করে ওরা বের করেছে ব্যাংকে, আমি হ্যাঁ। বিশদ বলবো না। এটা এনবিআর হলো এনবিআর থেকে বাইর করছে, মানে ইটস এ ট্রু স্টোরি, মানে এটা হ্যাঁ, ওদের ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে এনবিআর হ্যাঁ। চেয়ারম্যান, আমাকে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছ থেকে গেছে, কার কাছে গেছে সেটা আছে। এটা Okay. এখন আমরা এসে করবো না। বিরাট সেটা করেছে কারণটা কিভাবে, আপনি যে ট্রু স্টোরি না, কারণ আমার ছেলে তখন আমি গভর্নমেন্টে পড়তো এই সাথে ইউএসএ তে, হ্যাঁ। একবার আমি $3,000 বইয়ের জন্য পাঠাবো, স্ট্যান্ডার্ড চার্টার রিফিউজ করবো, স্যার হবে না। তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো, নিয়ে তারপর পাঠালাম, তাও সিমিলার থিং, হ্যাঁ, রাইট। হ্যাঁ, কিন্তু এখন এখানে পাঠিয়েছে $1,00,000, $10,00,000, এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই। ইউনিভার্সিটির যেটা হয় কি, কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে, হ্যাঁ, আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স, বইয়ের অ্যালাউন্স, সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায়, সেগুলো এখন $10,00,000 নিয়ে বসেছে। $10,00,000 বই হয়তো, কিন্তু এরকম একটা ভাব আসছে, সেটা সবটা, এবং এটা ওভার দ্য ইয়ার, এটা 1 বছর হয় না বেশ। এবং একটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হলো, এই জন্য কিন্তু স্টুডেন্টগুলো বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স থাকে, বাংলাদেশ একটা ফর্ম দিতে হয় এবং ব্যাংকগুলো এটা কমপ্লাই করে। এইসব ব্যাংকের যারা নিয়েছে সবাই ব্যাংকের চেয়ারম্যান, ডিরেক্টর, এবং এটা ধারে না যে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স লাগবে। আমার ব্যাপারে আমি বললাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তো কারো ওন না, ইন্টারন্যাশনাল ব্যাংক, ওরা তো দে আর অবলাইজড টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওরা বলছে দেবো না। কিন্তু বাকি ব্যাংকগুলো দেখেন মালিকরা যারা নিয়েছে, আমি নাম বলবো না এখন, নাম বলা ঠিক হবে না, ওদের ব্যাংক থেকে চেয়ারম্যান সাহেব বলেছে $10,000 না, কিন্তু $1,00,000। কিন্তু ওই পারে কি, মানে আটলান্টিকের ওই পারে কি এটা নিতে পারবে ওরা টাকাটা, মানে একটা ইউনিভার্সিটি, বা নাকি এটা ফেক বানায় নিয়ে তারপর নিবে, না কি করবে? ফেক বানাচ্ছে, হয়তো অ্যাকাউন্ট করেছে, আর একটা হয়তো সেই ইউনিভার্সিটির নাম দিয়ে একটা ওখানে একটা অ্যাকাউন্ট করেছে। ওখানে ধরেন ওখানে বেশিরভাগ ইউনিট ব্রাঞ্চিং, তো ধরেন কেন্টাকি শহরে আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্ট আছে, সাথে আপনি আরেকটা অ্যাকাউন্ট করলেন ইউনিভার্সিটির নাম দেখেই দেখবে, তো মানে অনেক ফন্দি ফিকের আছে ওটাতে। মাই গড। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা একটু প্রশ্ন করতে চেয়েছিলাম যে আমরা দেখেছি যে স্পেশাল একটা প্লেন পাঠানোর কথা আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়েছেন। আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই যে ছোট করে যদি আপনি একটু বলেন, চীন থেকে আমরা কি চাই আর কি পাচ্ছি, এটা যদি আমাদের একটু বলতেন, যে চীন থেকে আসলে এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক দিক দিয়ে, আর বাকিগুলি থাক না। অর্থনীতি যেটা আমি বলি, চীনের যে কতগুলি বড় বড় প্রজেক্ট, ইতিমধ্যে চীন তো একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল, এবং প্রজেক্ট গুলো মোটামুটি তাড়াতাড়ি শেষ করতে। কিছু কিছু ছোটখাটো প্রজেক্ট আছে, ওদের কনসালটেন্ট একটু দেরিতে আসে, এগুলো আমরা ধর্তব্যের মধ্যে রাখছি না, সেগুলো আমরা ফলো আপ করি। অর্থাৎ চিফ স্ব-ইচ্ছা আমাদের বড় বড় কতগুলি প্রজেক্টে ফাইন্যান্স করবে। যেমন কয়েকদিন আগে আমরা মংলা পোর্টে একটা ইসে করবে, যেটি বিরাট অঙ্কের টাকা ওরা অফার করেছে, ওখানে কিন্তু ইন্ডিয়ান ডাটা করছে একটা, এবং আরেকটা হলো, থার্ড হলো বাংলাদেশি। কারণ ইন্ডিয়ানরা কিন্তু গত 5 বছরে চায়নাকে দিতে হবে পারবো না, এটা একটা ওরা মেসেজ দিয়েছে। কিন্তু আমরা রিসেন্টলি আমি পারচেজ কমিটিতে বলতে দিয়ে দাও ওদেরকে, ওরা সব ফিজিবিলিটি করেছে, সব কিছু করেছে। সেরকম আরো বেশ কয়েকটা চুক্তি আছে, যেমন আপনার এই যে পোর্টের কিছু, মংলা তো বললাম, আরো কয়েকটা বেশ বড় বড় হচ্ছে। আর রিসেন্টলি আরো কয়েকটা চুক্তি হবে রোড ওয়াসার জন্য, এটার জন্য ওগুলো করবে ওরা। এবং এগুলি মোটামুটি চীনেরটা হলে কি খুব, ওদের টেকনিক্যাল স্কিল কিন্তু ভালো, রাইট। আচ্ছা, এখানে আমি একটু কৌতূহলের কারণে, আমরা দেখেছি যে আগের প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন বিদেশের মধ্যে, এবং সেইখানে আসলে তাকে সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই তাকে চলে আসতে হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তার মেয়ের অসুখ, সেজন্য চলে এসেছেন, পরে আবার বলেছেন যে না, এমনি চলে এসেছেন। প্রধানমন্ত্রী বলছেন সাবেক যে তিনি এমনি চলে এসেছেন। কিন্তু আমরা এটাকে দেখি যে আসলে মানে কোল্ড ওয়ারের পরে কোনো একটা রাষ্ট্রে গিয়ে কেউ সফর সংক্ষিপ্ত করছে বড় একটা কারণ ছাড়া, সেটা হয় নাই। এই ব্যাপারটার মধ্যে আসলে চীনের সাথে কি বাংলাদেশে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই আমলে, সেটা কি এখন একটু কমেছে? না, ঠিক একেবারে, যেমন পদ্মা ব্রিজ তো চীনের বিরাট কন্ট্রাক্ট ছিল। যাই হোক, এটা নতুন গুলো ব্যাপারে চীন দেখেছে যে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট ইজ স্ল্যান্টিং টুয়ার্ডস ইন্ডিয়ান আপনার এলওসি, তাই না, লাইন অফ ক্রেডিট আমরা দেখছি ওরা যাচ্ছে। তখন চায়নার বেশি আমাদের ক্যাপাসিটি আছে, আমাদের ইসে আছে, আমাদের তো কেউ পাচ্ছি না। ডেলিভারি বায়োলেটার লোন
2200 করে চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে, চায়নাকে সরি ইন্ডিয়া। যেমন আপনার রিসেন্ট একটা এক্সাম্পল দিই, আমাদের এলওসি যেটা লাইন অফ ক্রেডিট বলে ইন্ডিয়ার সাথে বেশ কতগুলি প্রজেক্ট, এগুলোর প্রোগ্রেস কতগুলো এত কম, এই গত 2-3 বছর টাকা দেয় নাই, গত বছর টাকা অলমোস্ট বন্ধ। তা আমরা বলছি এইসব প্রজেক্ট রেখে আমাদের লাভ কি? এরা রিসেন্টলি একটা জয়েন্ট গ্রুপ আসছে, ইআরডি সেক্রেটারির সাথে বসছে, আমাকে জানাচ্ছে আমরা 9টা কি 10টা প্রজেক্ট আমরা বলে দিয়েছি যে উইথড্র করো তোমরা, আমার দরকারই নাই, দরকার নাই। তো ওরা কিন্তু মহানন্দে রাজি হয়েছে কারণটা কি? প্রথম ওরা দিতে চায় না টাকা এখন, আর এটা তো আপনি বুঝতেই পারছেন যে বেঁচে গেছে। বাংলাদেশ যখন রাজি হয়েছে তা আমরাও না করে দিই। অতএব এইসব ওরা কয়েকটা প্রজেক্ট মানে 9টার মতো আমরা বলেছি আর এগুলো পার্সু করবো না, আর কয়েকটা আছে যেমন রূপপুরে একটা ইসে আছে, আর কয়েকটা জায়গা আছে ওদের, ওরা করুক। অতএব এখন দেখা যাচ্ছে যে আমরা ভারতের প্রতি এত আর ডিপেন্ডেন্ট না, এবং চীন কিন্তু অল্টারনেটিভ ভাবে আমাদেরকে এগুলোতে আসবে। শুধু চীন না, আমি এক্সাম্পল দিই, যেমন 1-2টা জায়গায় রেলওয়ে আছে যেটা ইন্ডিয়া করতেছে অলরেডি, তখন ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি বলছে যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করব, আমার মনে একটা ওয়ার্থ প্রজেক্ট, কিন্তু ইন্ডিয়া চলে গেছে, তখন ওরা বলছে যে এগুলো খারাপ নাই প্রজেক্টগুলো, কিন্তু ওরা তো অর্থ দেয় না, সেটা আমরা বন্ধ করে দিই। আচ্ছা স্যার, আওয়ামী লীগ পতনের পর যারা আপনাদের নিয়ে সরকার গঠনে ভূমিকা রেখেছে, মানে আপনাদেরকে যারা ইনভাইট করে এনেছে বা আপনাদেরকে যারা অনুরোধ করে এনেছে, তাদের যারা মাঠে রাজনীতিতে সক্রিয় ছিল, তাদের মধ্যে আমরা পাল্টাপাল্টি দলগুলির মধ্যে আমরা পাল্টাপাল্টি দেখতে পাচ্ছি। কেউ বলছে চাঁদাবাজি আওয়ামী লীগ থেকে কেড়ে নিয়ে অন্য দল দখল করছে, কেউ অভিযোগ করছে কোনো দল ব্যাংক দখল করছে। আমি যে জায়গাটায় আসতে চেয়েছিলাম, এমন অভিযোগ করা হচ্ছে যে পুঁজিবাজার নিয়ে, যে এক দরবেশ গিয়ে শেয়ার বাজারের নতুন দরবেশ বা দরবেশ শাহ এসেছে, এসব বিতর্ক বা কাদা ছড়াছড়ি কেমন দেখেন? আমাদের শেয়ার বাজারের উপরে আমাদের আস্থা ফিরে এসছে কিনা এই 7 মাসে, বা ফিরে মানে এখনো ম্যানিপুলেশন চলছে কিনা? না, ছাত্রদের যেটা বললেন অনেকেরা বলছে, বিশেষ করে প্রতিপক্ষ যারা পলিটিক্যাল পার্টি, ছাত্ররা কিন্তু র্যান্ডমলি এত বিরাট ছোটখাটো তদবির করে ওদের, ওটা খুব একেবারে যে ইসে করবে তা না। যে আওয়ামী লীগ হিসেবে করতো 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়ে যেত, ওরা ছাত্রদের ওই ক্যাপাসিটিও নাই বা ওদের সাথে লিঙ্কেজও নাই বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টি বেশি, তারা একটু তদবির নিয়োগ ভাতা ওটা হয়তো কিছুটা। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে আপনার কি জানি ছিল সেকেন্ড ইস্যুটা, যে পুঁজিবাজারের এক দরবেশের বদলে নতুন দরবেশ আসছে কিনা, ব্যাংকগুলি নতুন করে কোন দল দখল করতেছে কিনা। না, ব্যাংকগুলোতে যেমন রিফর্ম করার পরে ব্যাংকগুলোর নতুন বোর্ড, সেখানে কিছু কিছু ইস্যু আছে বোর্ড মেম্বারের ব্যাপারে, কিন্তু ওই আগেকার দিনের ওই আগের যে গভর্নমেন্টের যে কিছু একদম ওদের সাথে তোল বিবাহ তারা খুবই কম আছে। তবে নাই যে সেটা আমি বলবো না, ওরা আছে, ভেতরে ভেতরে আছে। তো এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স। আর পুঁজিবাজারের ব্যাপারটা আমি বলি, পুঁজিবাজারটা ধ্বংস করে দিয়েছে আগের 2 চেয়ারম্যান যারা, ওটাকে যেমন সালমান সুকুকের 3000 কোটি টাকা নিয়ে চলে গেছে সুকুক বন্ড, এবং এটা বন্ডটা ফাইন্যান্স করে সোনালী ব্যাংক হিসেবে টাকাটা নিয়ে চলে গেল। সেরকম আপনার শুধু সালমান রহমান না, কিছু কিছু বড় বড় এসে যারা সো কল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোটি কোটি টাকা 100 কোটি টাকা নিয়ে গেছে, কয়েকজন আবার কেস করেছে, মানে এখন খুব ভালো ওরা কেস করে জিতবে। এখন যেটা একদম ধ্বংস করে দিয়েছে, যেটা ফ্লোর প্রাইস দিয়েছিল, যেমন এই যে আপনি ফ্লোর প্রাইস যেন না নামে, যেমন সালমানের সব ফ্লোর প্রাইসে ঠেকে রাখছে, তার নতুন নতুন আইপিও দিয়েছে, সবাই মিলে কিন্তু একটা অরাজকতা ছিল। সেটা পুঁজিবাজারে এটা হয়েছে। আর স্মল যারা, ওরা ব্যাপারটা জানে না, ওরা দেখে আগে ইন্ডেক্স বাড়তো, সূচক বাড়তো, ভালো। আচ্ছা, সূচক বাড়তো প্রিজামটিভ, আমরা শেয়ার প্রাইস 100 টাকা থেকে 200 টাকা আপনি বিক্রি করতে যান, 200 টাকা কেউ কিনবে না। কিনবে কোনটা? গ্রামীণ ফোনেরটা কিনবে, বার্জারেরটা কিনবে, লিন্ডারটা কিনবে, তাই না? আপনি এখানে এগুলো আমরা বলি প্রিজামটিভ, এটা কোনো রিয়েলাইজেশন না। এবং ওরা নিয়ে হইচই করে, মিছিল দেয়, পুঁজিবাজারে বাদ। কারণ এই একটা চেয়ারম্যানকে বাইর করা হয়, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসন, ভেরি এফিশিয়েন্ট ব্যাংকার, সিটি ব্যাংকের চিফ ছিল সে। এখন সে এসে করছে কি, সবগুলো যেমন বেক্সিমকে সে 120 কোটি টাকা জরিমানা করলো, সাকিবকে 50 লক্ষ টাকা জরিমানা করলো, নিয়াজ মোর্শেদকে ধরছে। আর লোকে বাজে সাফিকে কি ফেরেশতা, এই ফাইনটা কিন্তু 2022-23 সালে নির্ধারণ করার জন্য নেয় নাই কেউ, সে বলে টাকা দাও। কয়েকদিন আজকে আবার একজন কালকে না পরশু 120 কোটি টাকা দিতে হবে। এইগুলো করার জন্য মার্কেটটাকে কারেক্ট করার জন্য সে চেষ্টা করছে যে বাজে লোকগুলো, আর তার মধ্যে থেকে যারা করা যেটা পুঁজি ভেতরে ছিল তারা কদিন আগে অ্যাটাক করেছে, এই করেছে, ওরা কিন্তু পার্ট অফ ইট।
অনেকে অনেকে বলে থাকে যে আপনি দুইটা গুরুত্বপূর্ণ পদে আপনার কোনো আত্মীয়কে না বন্ধুকে পরিচিতকে নিয়োগ দিয়েছেন, এ কথা কি ঠিক যে পুঁজিবাজারে আপনার কোনো আত্মীয়কে নিয়োগ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ মোটেও না। গুরুত্বপূর্ণ পদে? মাকসুদ আমি যে ওরে সিটি ব্যাংক হিসেবে জানতাম, বলে হ্যাঁ। কোন ব্যাংকে আসে, আর গুরুত্বপূর্ণ পদ কোথায় বলেন? আর আমার আত্মীয় স্বজন ক্লোজ প্রধান কেন ছোটখাটো চাকরিতে কেউ যায় না এখন পর্যন্ত। আমি তো খুব, আমার আত্মীয় স্বজন তো আমাদের না, কোনো সেইটা অবশ্য আপনার, যাই হোক, একটা অভিযোগ চলছে স্যার, সেটা হচ্ছে যে 16-17 বছর আগে যারা ক্ষমতায় ছিল, মানে 16-17 বছর আগে যারা ক্ষমতা ছিল, অর্থাৎ বিএনপি, যাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলাও ছিল, অন্তর্বর্তী সরকার আসার পর সেসব মামলায় অভিযুক্তরা দ্রুত খালাস পেয়ে যাচ্ছেন বা গেছেন অলরেডি। এই 15 বছর করা অনেক মামলা থেকেই তারা খালাস পেয়েছেন। এই খালাসগুলো আপনি আসলে কিভাবে দেখছেন? মানে কিছু তো পলিটিক্যালি হয়েছে, কিন্তু কিছু তো আসলে কিছু সাবস্টেন্সও আছে, তো তারা যে এত দ্রুত খালাস পাইতেছে, এটা কেমনে? মানে এটা সেটা আসলে প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি, যারা যারা খালাস পাচ্ছে, বিশেষ করে পলিটিক্যাল গুলো তো খালাস পাচ্ছে বিকজ পলিটিক্যাল রিজনে করছে, এই যে চিফ জাস্টিস বা জাস্টিসরা দেখছেন। আর বাকিরা যে আর্থিক, সেটা ওরা তখন দেখছে যে রিলেটিভলি আরো বড় বড় কেলেঙ্কারি হয়েছে, যেগুলো মোর সাবস্টেন্টিভ। আর যেগুলি বিএনপি না, এগুলো মোর আপনার এভিডেন্স খুব বেশি পাওয়া যায় নাই বা তেমন সাবস্টেন্টিভ না, ওই বেসে তারা ভাবলো যে এত উইক একটা ইস্যুর মধ্যে আমরা কেন পার্সু করি। কারণ আমাদের দৃষ্টি হলো যেগুলো দেখলো কংক্রিট আছে, যেমন আপনাকে বললাম 430 কোটি টাকা চলে গেছে, এটা তো কংক্রিট এভিডেন্স, ওটাতে পার্সু করা তো বেটার, যে ব্যাংক স্টেটমেন্ট ওদের নাম আসছে, এবং এই যে সালমান রহমান যেটা নিয়ে গেছে, সালাম যেটা নিয়ে গেছে, সুকন, এগুলো তো কংক্রিট, সুকন, মানে হ্যাঁ, সুকন কি নাম? অতএব এইগুলো তো আপনার অহাতে এখন ওইটাতে কিছু কিছু ছাড়া পাচ্ছে। আরেকটা জিনিস দেখবেন, ইসেতে কিন্তু আমাদের জাস্টিস সাথে মানে জুডিশিয়াল কথা আমাদের ইনফ্লুয়েন্স নাই। যেমন কয়েকদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা কেসে হেরেছে, সেটা একটা বিরাট একটা এসে আর কি ম্যানিপুলেটর, বহু টাকা, সে দেশে নাই এখন, কয়শো কোটি টাকা নিয়ে হাইকোর্টে কেস করে, হাইকোর্টে বলতে না, যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা রং, তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবার অ্যাপিল করবে। অতএব, এবং ওরা কিছু কিছু আছে যে টাকা পয়সা বানিয়েছে, দরকার হলে মিছিলের জন্য টাকা দেব, ব্যানারের জন্য টাকা দেব, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিকিউরিটি কমিশনে দাঁড়িয়ে থাকবে, গিয়ে ভেতরে ঢুকবে, এগুলো কিন্তু আমরা উই নো দ্য ইনফরমেশন। এখন হচ্ছে কি, আমাদের এই গভর্নমেন্ট খুব, এই গভর্নমেন্ট কিন্তু খুব একটু সফট হিসেবে, আগে হলে তো ধরে নিয়ে আসতো, এজেন্সিকে বলতে ধরে নিয়ে চলে যাও, দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু ডু। ধরতই। আচ্ছা স্যার, একটা 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 হাইপোথেটিক্যাল প্রশ্ন করি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদালতের নির্দেশে বেশ কিছু টাকা ফেরত দিতে হয়েছিল, 100 কোটি, 500 কোটি বা হোয়াটএভার কোটি। এখন এই সরকার থাকলে কি এটা আর উনাকে ফেরত দিতে হইতো না? মানে উনি কি আর আদালতে এই টাকাটা দিতে হইতো না? তাহলে যদি না দিতে হইতো, তাইলে উনি যে এটা দিয়ে দিছেন, এটা কি উনি ফেরত পাবেন? মানে হিসাবটা কি? মানে এটা কি উনারে মানে অন্যায় করে দিতে বলছিল, নাকি এখন যে উনি সব মামলা, মানে ব্যাপারটা এরকম পরে যখন আমাদের ইতিহাস লেখা হবে তখন কেমন লেখা হবে যে উনাকে কোর্ট 200 কোটি টাকা দিতে বলছিল, উনি রাজি হয়ে 200 কোটি টাকা দিল, এরপর আবার উনি ক্ষমতা আসলো, এই মামলাগুলো আবার খালাস হয়ে গেল, মানে এরকম আরেকটা মামলা। এটা না, ইমপ্লিকেশনটা আমি ডিপে বলে দিতে চাই না। এটা হলো সেই সময় যে মামলাটা করেছিল, কিছু ম্যারিট হয়তো ছিল, বলেছিল, এখন উনি এটাতে ইস্যু করেন নাই, এখনো পার্সু করেন নাই। বাকিগুলো কিন্তু, এটা কিন্তু অনেকগুলো মামলা, এই যে ওয়ার্কার্স ফান্ড কম্পেনসেশন নিয়ে, বাকিগুলোতে কোনো ম্যারিট প্যানেল যেটা এটা ইস্যু করেছে, এটা কিন্তু আগে মোটে, যেমন আমি বলি, ইউনূস সাহেব যখন গ্রামীণ ব্যাংক ছাড়লেন, কেসে হারলেন, এটা কামাল হোসেন সাহেবের মতো লোক গিয়ে ডিফেন্ড করলেন, এবং রেহমান সাহেব তখন চেয়ারম্যান ছিলেন, তখন তাকে এক্সটেনশন দেব, ওরা বলে যেটা এটা রেশনাল ডিসিশন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অবজেকশন দেয় না। কিন্তু যা এটা করেছে এক ব্যক্তি, আপনি জানেন কে ছিল, তার হাজবেন্ড এটা লিখে টিকে জাজমেন্টটা দিয়েছে, আপনার নামই তো জানেন কে, আমি নাম বলবো না, যার স্ত্রী মন্ত্রীও ছিলেন, তারা গিয়ে দিয়ে আসছে, ওনার দিলেন। তো ওই রকম ম্যানিপুলেশন তো এখন আউট অফ কোয়েশ্চেন। লেট যে চিফ জাস্টিস যিনি আছেন, ওরকম ম্যানিপুলেশন না আসে শুনলে একটু মানে দ্বিধা লাগে, মানে এর চেয়ে কম আসে কিনা, মানে ধরেন ওই সময় 100 আসতো, এখন ম্যানিপুলেশন 20-এ নাইমে আসছে, আমাদের অবস্থা কি এরকম নাকি শূন্য? মানে আমি কোর্ট কাছারির কথা বলতেছি।
না না, কোর্ট কেসে আমার জানা যায় বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো হারলো একটা কেসে, ও আচ্ছা এসে আচ্ছা আচ্ছা। কোটি কোটি টাকা নিয়ে গেলে ইনকোয়ারি আছে, কোর্ট বলছে যে ইনকোয়ারিটা প্রপার হয় নাই। এখন আমি ওদেরকে বলছি তোমরা প্রপার ইস্যু করে ইনকোয়ারি করে ওদের ফাইন্ডিংসটা কি। কিছুদিন আগে বেক্সিমকে আমরা বোর্ড চেঞ্জ করেছি, সেটা তো প্রথমে স্টে করলো ওরা, ইন্ডিপেন্ডেন্ট 11 জন করে দিয়েছি, তো স্টে করলো, পরে আবার অ্যাপিলেট ডিভিশনে গিয়ে অ্যাপিলেট ডিভিশন না প্রপার, তখন বেক্সিমকে ওই নতুন বোর্ডে চলবে। পুরনোরা গিয়ে যারা সালমানের সঙ্গী তারা একটা কেস করেছিল, আমরা তো ইসে করি নাই, ম্যানিপুলেট করিনি, প্রথম হচ্ছে স্টে হবে না। স্যার আমাদের একজন দর্শক মানে অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন আমাদের অনেকে এই প্রশ্নটা করলেও উনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবার এই প্রশ্ন করেছেন। ওনার নাম শাহাদাত রুবেল। উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন, এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা? না, এটা প্রথমত পে স্কেলটা কিন্তু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না, আচ্ছা বুঝতে পারছেন তো? আচ্ছা। যেটা ডক্টর ফরাসুদ্দিন সাহেব করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা কিন্তু এসে আছি যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা সেটা, এটা আমরা দেখছি, খুব এটা ফাইন্যান্স মিনিস্টার আমরা এক্সামিন করছি। এখানে হলো কি, এগুলি বিশেষ করে এগুলো তো আমি জানি যে কোনরা কারা সবচেয়ে বেশি এফেক্টেড, যারা একেবারে 10 থেকে 13, 1-2রা, ওরা এতটা না। তা আমরা এটা পরে, কিন্তু এখানে কতগুলো জিনিস আছে যে আমরা যদি এটা করি, গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা, এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি, চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে, হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জীভূত টাকা তারা খরচ করবে, তাই না? এটা আমরা একটা কষ্টে দেখছি, টাইমিংটা সেটা, তবে এটা সক্রিয় বিবেচনা আছে, আমরা দেখবো কখন কি করা যায়। আরেকটা জিনিস এটা হলো, অনেক সময় কি অন্যরা তখন আসবে, অটোনমাস বডির, ওদের তো গ্রেড আছে, যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পাওয়ার ডেভেলপমেন্ট আছে, আমরা ওরা বলে যে আমরা তো এই গ্রেডে অনেক আটকে আছে, আমাদের কি, তো এটা কিন্তু বিরাট ইস্যু হবে, চাপ পড়বে। তবু সরকারি কর্মচারীরা ওরা রিলেটিভলি কষ্টে আছে। তার মানে স্যার আপনারা পে স্কেলে হাত দিচ্ছেন না, সেটা আসলে নির্বাচিত সরকারি এসে এটা করার কথা, তারাই এটা করবেন, এবং মহার্ঘ ভাতার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন, কিন্তু বাজার এবং অন্যান্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত না। এবং আমার বাজেট কনস্ট্যান্টের যেখানে আপনি দেখেন, গত 5 মাসে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ট্যাক্স কালেকশন ওয়াজ ভেরি লো। ওকে, মানে আপনি ব্যবসা বাণিজ্য প্রায় 3-4 মাস বন্ধ ছিল, এখন পিক আপ করছে। আমার তো সেই রিসোর্সটা দেখতে হবে। আমার যখন ডোনারদের কাছে যায় বাজেট সাপোর্টের জন্য, ওরা তোমার তুমি ইসে বাড়াও, তোমার রেভিনিউ বাড়াও। আমি যে রেভিনিউ এখন জানুয়ারি থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি, মার্চ, অত এখানে ইসে আছে, কি জানি কনস্ট্রেন্ট আছে, কিন্তু আমরা অন্য জিনিস কিন্তু বাদ নেই। যেমন আপনি বলি, এই যে 300 গাড়ি পড়ে গেছে, পুলিশকে 100 কোটি টাকা দিতে হলো, আমার গাড়িগুলো তো দিতে হবে, তারপরে অন্য এগুলো তো আমি কোনদিন বন্ধ করি নাই। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার গতকাল এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, আপনি জানেন কিনা জানেন না, রেমিটেন্স করমুক্ত নগদ প্রণোদনার সুযোগ নিয়ে এক ব্যবসায়ী 730 কোটি টাকা দেশে এনেছেন, কিন্তু তিনি ওই ব্যবসায়ীর নাম বলেননি, তবে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার পর সাংবাদিকরা নাম জেনে যাবে। এই বিষয়ে আপনি কতটা জানেন? সত্যি সত্যি এটা আসলে সম্ভব? মানে এটা এনবিআর একটা কেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনবিআর তো এটা নিয়ে আমার সাথে ডেফিনেটলি কথা বলেছে যে স্যার এটা ঘটেছে, সে একটা টাকা নিয়ে আসছে, এই টাকাটা নিয়ে এসে বলে স্যার এটা রেমিটেন্স কি করে হয়, কারণ হতে পারে সে ওই যে যারা অন্যান্য যারা আছে, আমাদের দিন মজুররা যারা আছে, তার কাছে টাকাটা কালেক্ট করে, যেটা এগ্রিগেটার বলি আমরা অনেক সময়, $100 মিলিয়ন, $50 মিলিয়ন নিয়ে তা নিয়ে আসে এখানে। তো অতএব সে হয়তো এটা করেছে, অথবা সে কিছু টাকা পাচার করেছে, এটাকে রেমিটেন্স বলে বৈধ করার জন্য নিয়ে আসছে। রেমিটেন্সের সুবিধা, আপনি তখন আর ধরবেন না, এই যে তুমি পাচার, সে পাচারের যে ইনভেস্টিগেশনের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এখন প্রবলেম হবে এটা দেখাতে, এনবিআর দেখতে যে কোত্থেকে গেলো, তার সোর্স কি ছিল, এখন দরকার তার ব্যাপারে এটা আসলে অর্থ পাচারের লিঙ্ক কিনা, বা করাপশন লিঙ্ক কিনা, বা অন্যখানে ম্যানিপুলেশন করেছে কিনা। অতএব এটা গুড, একটা ভালো কেস এক্সাম্পল হারাপ করেছে এনবিআর ইজ অন ইট।
স্যার আমাদের লাস্ট টু কোশ্চেন, প্রথমটা হচ্ছে যে গত জানুয়ারি মাসে আপনি শতাধিক পণ্যে ভ্যাট আর সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ যখন জারি করেন তখন আপনি বলছিলেন যে এইটা অনেক সমালোচনা হইলো, আপনি বলছিলেন যে এইটার কারণ কিছুদিন পরে জানানো হবে। এইটা কি এই ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে জনগণের কেউ কেউ বলছিলেন যে জনগণের পকেটও কাটা পড়তেছে, এটা নিয়ে কি স্যার আপনি আর কিছু বলবেন যে এটা আসলে সিদ্ধান্তটা ঠিক ছিল? না, এটা শোনেন, আমরা ভ্যাট এত কম, আর এটা মেইন কারণটা ছিল কি, ভ্যাট কোনো জায়গায় 2.5%, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 7%, কোনো পৃথিবীর কোনো দেশে ভ্যাট এত ক্যালিব্রেটেড হয় না, এবং এটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে অসুবিধা হচ্ছিল। তখন এই রিফর্ম আমরা করতে চেয়েছিলাম যে 15 না যেতে পারি, 12, 13, 10 যাই সবগুলো একটু ইউনিফর্মলি বাড়ায়, এটা একটা রেশনাল। সেকেন্ড হলো ভ্যাট কিন্তু অপেক্ষাকৃত আমাদের দেশে অনেক কম। ইন্ডিয়াতে ভ্যাট 17 থেকে 18% পর্যন্ত আছে। আর এটা হতে পারে আমরা যেটা করেছিলাম যে কতগুলি পণ্য বা অনেকগুলো তো খুব উচ্চ ভ্যাট আছে, সিগারেট থেকে ধরো অনেক ভ্যাট, আমরা কিছু কিছু করেছিলাম। এইটাতে আমি ভেবেছি এবং 12,000 কোটি টাকা ওঠার কথা। রিয়েক্ট যেভাবে করেছে মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে। কয়েকটা যে ওষুধের ব্যাপারে আমি বলছি সাথে সাথে কমিয়ে দিয়েছি। আপনি দেখেন, আমি বলছি রুটি বিস্কুট, এবং ছিল যে 200 টাকা কেজির উপর রুটি বা বিস্কিট। আপনি কি ইউসুফ বেকারের রুটি বিস্কিট কেনে তো 60-70 টাকা, ওটা কোথায় এফেক্ট করছে? আপনি কিনে সাসলির বিস্কিট কিনবে, ওখানে ট্যাক্স দিতে অসুবিধা নাকি? দামি বিস্কুট খাবেন, ট্যাক্স দেবেন না, এটা আবার কি? আর ফলের রস, ফলের বাইরে থেকে আসবে, এটা ট্যাক্স দেবেন না। এই যে আবার চশমার উপরে 150 টাকা চশমা পাওয়া যায়, ওখানে 15% দিয়ে ওটার দাম হবে 125 টাকা, 150 টাকা। এই না, চশমার দাম বেড়ে গেল। পৃথিবীর কোন দেশে দেখছেন চশমা 150-200 টাকা পাওয়া যায়? মানে অর্ডিনারি চশমা। আমি অদ্ভুত ব্যাপার লোকে। তারপর রেস্টুরেন্টে বলছে, আমি বলছি 3 স্টারের উপরে, ওদের ভাতের দোকানে ট্যাক্স দিয়েছেন উনি। কোথায় ভাতের দোকান কি 3 স্টার? কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যায়, ট্যাক্স নেয় না, এবং বেশিরভাগ জায়গায় তো এই যে আমি গত কয়েক মাসে ট্যাক্স 16 লক্ষ লোক তখন আমাকে দিচ্ছে, বললো যে লোকজন আসছে, ট্যাক্স দেবে না। মানে রেস্টুরেন্ট ওরাও ট্যাক্স দেয় না, হোটেল বলে বাদ দেন, ট্যাক্স দেওয়া লাগবে না। এইগুলি ফাঁকিবাজি করে তো এত অভ্যাসটা হয়ে গেছে ট্যাক্স না দেওয়া বাকি। ওদের ট্যাক্স দেন, আবার ওরা সেবা দেন। না স্যার, এটা তো আর একদিনে হয় না। এটা আমরা দেখছি যে আমরা যারা ট্যাক্স দেই তারাই বারবার ট্যাক্সড হই। আবার আবার গত 15 বছর, 20 বছর, 25 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে যারা ট্যাক্স দেয় না তারা ব্যাংকে থেকে টাকা নিয়েও টাকা ফেরত দেয় না, তারা লোডশেডিং, এইগুলি নানা ধরনের কারণ থাকে। নাহলে আপনি স্যার আপনার ইনকাম ট্যাক্সের নেটেও আসলে কতজন ইনকাম ট্যাক্স দেয় সেটাও তো একটা খুবই এটা মানুষের খুব বলে। যাই হোক স্যার, এটা শেষ প্রশ্ন, আস্কিং ফর 2 more minutes জাস্ট। ইটস লাইক যে এইটা হলো দেশে শিল্প উন্নয়ন অগ্রগতির চাকা সার্বিকভাবে সচল করা, ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা আনা, আর্থিক খাতে স্বচ্ছতা, সংস্কার, সব কাজ মিলিয়ে সব তো স্যার আপনি আর করে যেতে পারবেন না, কিন্তু আর কতদিন, আর মিনিমাম কতদিন সময় পেলে আপনার পক্ষে সুবিধা হবে অ্যাটলিস্ট, যেটা হচ্ছে ফুটপ্রিন্টটা যেটা আপনাকে শুরুতে বলছিলেন সেইটা একটা রেখে যেতে, বা অন্ততপক্ষে একটা টেমপ্লেট করে দিয়ে যেতে, যে টেমপ্লেট আসলে ফলো করতে হবে, অন্তত টিকগুলি দিতে হবে। মেয়াদ, সরকারের মেয়াদ আর কতদিন হওয়া দরকার বলে আপনি মনে করেন স্যার? না, আমি মেয়াদ সম্পর্কে কমেন্ট করব, তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে আমি আর্থিক খাতে যেগুলো সংস্কারগুলো যেগুলো আসুক, মানে ইমিডিয়েট এগুলো করতে পারবো। লং টার্ম, মিডিয়াম টার্মের সরকার সংস্কার কিন্তু আমরা এখানে হাত দেবো না এখন আপাতত। শর্ট টার্ম এনবিআরটা করা, ব্যাংক রেজুলেশন, যেটা ওই যে একটা হবে, ব্যাংকের খারাপ লোনগুলো কি করব, এটা তো সারাদিন ব্যালেন্স শিটে রাখতে পারবে না সারা জীবন, ওটা অলরেডি ড্রাফট হয়ে গেছে, ওটা করে আমরা ডিসেম্বরের মধ্যে। স্যার আপনার কথা শুনে কিন্তু মনে হইতেছে স্যার আপনি ব্যাগ গুছাচ্ছেন, মানে এই ডিসেম্বরটারই কি আপনারা টার্গেট করতেছেন? না না, মানে মনে কিন্তু হচ্ছে যে আপনারা ক্যাবিনেট আসলে মোটামুটি তৈরি, আর্লিয়েস্ট পসিবল টাইমে ইলেকশন করে ফেলানোর। না, যেহেতু একটা চাপ আছে, কিন্তু না, আমাদের কাছে অনেক কাছে বলে থাকে না আরো কয়েক বছর, এই যে যাই হোক, এটা হলো কি আমি বলি, এখানে হলো আপনার বিভিন্ন ধরনের ইলেকশনটা তো মেইন, তারপরে আপনার সংস্কারগুলো আমরা সেখানে যেগুলো অলরেডি ইনিশিয়েট করেছি, আমাদের কাছে বিভিন্ন দাতা সংস্থা ওরা কতগুলো এই যে অ্যাকশন পয়েন্ট দিয়েছে, পরবর্তী ডিসেম্বর পর্যন্ত কিছু তোমরা নিতে পারবে, আর বাকিগুলোর ব্যাপারে তোমাদের হয়তো সময় লাগবে, সেটা আমাদের সাথে আর্গুমেন্ট করেছি। অতএব এটা এই সেজন্য না যে ডিসেম্বর পর্যন্ত থাকবো, তারপরে এর মধ্যে আরো 2-3 মাস হয়তো থাকতে হতে পারে, যদি পলিটিক্যাল ডিসিশন, কিন্তু পলিটিক্যাল ডিসিশন সেটা আমরা, কিন্তু আমরা বাজেটে আপনারা দেখবেন আমরা যেটা করব, ওই পদচিহ্ন রাখার জন্য আমরা কিছু কিছু বলবো আমি, যেমন এই যে সোশ্যাল সেক্টর বাড়ালাম, আরো কি কি স্কোপ আছে,
এইগুলো আমরা বলবো আর কি সেখানে, তখন বুঝতে পারবেন যে একেবারে আমরা বলে দিইনি যে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি, ব্যাগ গোছাতে অ্যাটিটিউড থাকলে আমি এগুলো করতাম না ইমিডিয়েটলি এগুলো। আহ, তবে আমার মনে হয় যে আপনারা মানে নির্বাচন হোক বা নির্বাচন পরে হোক দেরিতে হোক সেইটা নিয়ে আপনারা আসলে খুব বেশি কনসার্ন, এবং আপনাদের মধ্যে থেকে আপনার কথা যেটা বোঝা গেল আপনারা তো এখানে আসলে লম্বা সময় থাকতেও আসেন নাই বা থাকতে চানও না। তো সো যখন এটা হবে এটা হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন আহমেদ। আমরা অনেক বিষয় আপনার কাছ থেকে আজকে খোলাখুলি এটা জানতে পারলাম। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে, দর্শক আমরা দর্শকদের। জি দর্শক আমরা নতুন অতিথি নিয়ে আবার আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত অনেক